নমস্কার, আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই আজ আবারও আমি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশরীরী। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প অশরীরী। নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের কিংবা আম বাগানের গেও ভূতের গল্প। সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারল না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করেছেন, 60-এর কাছাকাছি বয়স। তান্ত্রিক সাধনা করেন, ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় বের করে দেন। লোক অতি সজ্জন, সকলে মানে শ্রদ্ধা করে, অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করে না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ, যে বাদলা নেমেছে মশাই? শ্যামাপদ মুক্তার বললেন, আসুন আসুন চক্রবর্তী মশাই, আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে, তবে তেমন জমছে না। আপনার তো মশাই অনেক গপ্প। শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা যে কিসের গল্প তা আমিও জানি না, আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম। স্বর্গমর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণমুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলো। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে এলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে আনি বলুন তো? বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর, ছোট্ট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া। ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতীমোহন মুখুজ্জে। বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা দেহের চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, আপনাকে একটা কথা বলি। কি কথা? আপনার এখানে আসা ভুল হয়েছে। কেন বলুন তো? আপনি জানেন না কিছু এই দেশের ব্যাপারে? আগে না তো। কি ব্যাপার? এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চড়েঝাড়ে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান মশাই। একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এইরকম এই দেশের কাণ্ড। তবে আপনারা আছেন কি করে? সে কথা বলে লাভ নেই, ইচ্ছে করে তো আর নেই। আছি পরে পেটের দায়ে। চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাবো কোথায়, খাবো কি? আমার দুটি মেয়ে পর পর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে মশাই। তবু বদলি পেলাম না। কি করি বলুন তো শরৎবাবু? তবেই তো একটু সাবধানে থাকলেই হবে। জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আমিও এরকম দুটো কেস দেখেছি, দুটোই মারা গেল। শুনে মনে মনে ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করব? বিদেশে বেরিয়ে কতদূর সাবধানেই বা ছাওয়া চলে। যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম।
10-12 মাইল দূরে দূরে গাজার দোকানে, মদের দোকানে তদারক করে বেড়াতে লাগলাম। খুব ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারবৃত্ত কি একটা সিংহ দেখা গেল সেদিন। মিচরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালে সূর্যকিরণ, তবে রোদ বড় একটা এখানে উঠতে দেখা যায় না। ইতিমধ্যেই রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পেলাম। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকনো খটখটে। ঘরটা বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের ভয়টা কিন্তু ক্রমশ কেটে গেল। তখন মনে মনে ভাবি, রেবতী বাবুর ওটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয় দেখিয়ে দেওয়ার কি মানে হয়? এটা কেন করলেন রেবতী বাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? এইসব 7-5 ভাবি। এখানে আমার এক ব্রাহ্মণ চাকর জুটল, নাম দিগম্বর পারে। লোকটা অনেক দিন সেখানে আছে। রান্না করতো খুব ভালো। সে হাট বাজার রান্না বান্না সবই করতো, কোনো অসুবিধাও ছিল না। মাস 2 পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা আবগারি তদারকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। ছোট্ট বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি অ্যাসেস্ট। পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো। বেলা তখন 10টা। 2 মারোয়ারি মহাজনের গদি আছে। তারা বন অঞ্চলে উৎপন্ন সওদা করেন। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে। গাঁজা ও আফিমের দোকানে সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো, মাথা ধরলো। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল। বলল এতে সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? খুব। মানুষ মরে? তা মন্দ মরে না। আপনারা ভয় পান না? আমরা অনেক দিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাজার হিসেব চেক করতে করতে আর যেন বসে থাকতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি ট্রেনের শেড থেকে জল খেয়ে চলে আসি। যখন বাসায় পৌঁছালাম তখন বেলা গিয়েছে। আমার তখন খুব জ্বর, পথেই কাঁপিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন, ডাক্তার ডাকা হলো, ওষুধ ও ইঞ্জেকশনও চলল। 3 দিনের মধ্যেই জ্বর ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বলল ঠান্ডা লেগে অমনটা হয়েছিল, ও কিছু না। আমিও নিজেকে সেভাবেই বোঝালুম। আবার বেশ কাজকর্ম করি, শরীরের কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগাবাবুর সঙ্গে গল্প করছি। হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। চাকর দিগম্বর পাড়েকে বললাম জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরে ঘোর কাটল। রেবতীবাবু এবং থানার দারোগাবাবু 2 বেলাই আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার চাকরকে শিখিয়ে দিতেন। 3 দিন পরে জ্বর কমে গেল। ক্রমশ বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি, আবার হঠাৎ জ্বর এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতো চলেও যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা সওয়ার দরুন সে ভয় একেবারেই নেই। চাকরকে ডেকে বললাম আগের মতো ব্যবস্থা করে দিতে, আগের মতোই যেন আমাকে খাওয়ায়। এবার কিন্তু একটু অন্যরকম হলো। অত সহজে আমি নিষ্কৃত পেলাম না। দিন 2 পরে উৎকট ব্ল্যাক ওয়াট জলের সব লক্ষণ আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে 5-6 দিন লেগে গেল। দিন 2 পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারোগাবাবু দেখা করতে এলেন।
চাকরকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম তারা চা খাননি কেন। ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই তারা ওই চাটি খাননি। দারোগাবাবু বললেন, শরৎবাবু, একটা কথা বলি। বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবুর তাই মত। আমাকে তো কিছু বলেননি। দারোগাবাবু ইতস্তত করে বললেন, মানে মানে আপনাকে বলেননি, কিন্তু আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ। মানে? আমি তো সেরেই গিয়েছি। ও সারা বড় কঠিন শঙ্করবাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রক্ষিয়া ঘাট পার হবার তো কোনো উপায় দেখি না। কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করেছি চা বাগান থেকে। কুলি পাঠাবো, পুলিশের একজন লোক সাক্ষী থাকবে, সে আপনার সাথেও থাকবে। আপনাকে টেনে উঠিয়ে দিয়ে তারা ফিরবে না, বললেন রেবতীবাবু। বেশ, আমি তখনও জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি, কিন্তু ক্রমে সে কথা আমি বলছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম চাকরকে, গা হাত মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম, আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম। বেলা 12টার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাবার ইচ্ছে হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন না। চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে পড়েছে কি না একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। নিতাইবাবু উকিল বললেন, এ কি কথা? আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হয়েছে, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। আরে সেরে গিয়েছিল, কিন্তু সেইভাবে সারেনি। গল্পটা এখনই না বললে বুঝবে না, একটু পরে বলি, দাঁড়াও। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এ কথার জবাব আমিও দিতে পারবো না, কাউকে জিজ্ঞেসও করিনি। তবে যেমন ঘটেছিল সেরকমই বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা মশাই। কিরকম সে দেশের ডাক্তার, বুঝলাম না। এই কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দারোগাবাবু। আমি আর আমার চাকর জিনিসপত্র গোছাচ্ছি, এমন সময় আমার জ্বর এলো। ভীষণ কম্প জ্বর। আমি আর বসে থাকতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা চাকরকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিচ্ছু জানি না। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এই ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই। এক, অন্ধকারের মধ্যে কি একটা গাছের ডালের পাশে জানলার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো, আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? অন্য লোকই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘ মুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়লো যে আমি স্ট্রেচারে আদৌ উঠেনি, জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরই যদি হয়, তবে চাকর দিগম্বর কই? ঘরের আলো জ্বলেনি, আমি কোথায়? তৃষ্ণা পেয়েছিল, ডাকতে গেলাম ওকে, গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ করলো বাইরের দিকে। কে কে ওখানে বাইরে? এই দেখুন, এতদিন পরে মনে পড়েও সেই কথা আমার গা শিউরে উঠছে। দেখলাম কি জানেন?
একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে, আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে। দুবার আমার সামনের দরজা ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঢুকে গেল। 3বারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি, আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না। আমি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম, তারপর সে ঘুরে গেল ওদিকে। আমার আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম কি। এরপর কতক্ষণ পর যে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু যখনই চোখ খুলে দেখলাম সে কালো মেয়েটি আমার সামনের কাছে বা মাথার কাছে আছে বসে। তার বয়স 18-র বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে, ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে থাকতেই বলল, ঘুমো ঘুমো, কোনো ভয় নেই। মেয়েটির চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল। শেষবার যখন ও ঘুমো বলেছেন তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে, তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এখানেই আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো ক্লান্তি নেই, কিন্তু শরীর বড় দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে বেলা হলো, তখন দেখি দিগম্বর পারে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে এসে ঘরের মধ্যে উকি দিচ্ছে। আমি ডাকতে যেন সে চমকে উঠলো, কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবুতিবাবুকে ডেকে নিয়ে এসো তো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে, তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, কেমন আছেন শরৎবাবু? ভালো, আমি আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এনে আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বলল জ্বর ছেড়ে গিয়েছে। এর 2 দিন পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম, পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা পেলে। ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না, এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল। সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর কথাও কনস্টেবল ভেবেছিলেন। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমাকে মৃত্যুশয্যার সারা রাত বসেছিল, কে আমার ঘরের চারিদিকে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে। সবাই পরিত্যাগ করলেও একজন আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল। এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার এই মন। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা। সমস্ত বা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল আমার প্রাণে। শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাইপদ রাহা বললেন, সেরে উঠতে হলদিয়াতে আপনি করছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, প্রায় 2 বছর। একা একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠোনের শিউলি গাছটার ডালের পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিল আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে।